এতদিনে ঋণ মুক্ত হয়ে বাড়িটা আমাদের হলো। আর খোকার ব্যবসার কত অসার হয়েছে বলো। ঠিকই বলেছো বাবা। আর এই সবই সম্ভব হয়েছে জ্যোতিশ্রী সুন্দরধরের জন্য। সুদীর্ঘ 18 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত গবেষক ও লেখক জ্যোতিশ্রী সুন্দরধর ত্রিপুটি, ষষ্ঠী, ষষ্ঠরেখা ও গৌরত্ন বিষয়ক, যা নির্ভুল ভাগ্যবিচার ও গ্যারান্টিযুক্ত প্রতিকারে বহু মানুষ উপকৃত ও প্রতিষ্ঠিত। জ্যোতিষ বিচার ও তার প্রতিকার প্রয়োগের ক্ষেত্রে আপনি কি বিভ্রান্তিতে পড়েছেন? তাহলে আজই সংগ্রহ করুন শ্রী সুন্দরধরের লেখা পুস্তক জীবন ও জ্যোতিষ। নিজে পড়ুন এবং অন্যকেও পড়ান। এখানে দেখুন টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠান আজকের রাশিফল এবং জীবন ও জ্যোতিষ। চেম্বার মঙ্গলবার করিমপুর প্রেমজিৎ লজ, রেগুলেটেড মার্কেট, 1 নম্বর গেট, দুপুর 12টা থেকে বিকেল 5টা। প্রতি বুধবার এবং মাসের প্রথম ও তৃতীয় রবিবার বহরমপুর রানীবাগান মেট্রো লজ, দুপুর 12টা থেকে রাত্রি 7টা। বৃহস্পতিবার কৃষ্ণনগর পৌরসভা মোড় ও কোতোয়ালি থানার ঠিক মাঝামাঝি দুপুর 3টে থেকে রাত্রি 7টা। শুক্রবার পলাশিপাড়া বাচ্চার সন্তোষমাতা জ্যোতিষ কার্যালয় বেলা 11টা থেকে রাত্রি 7টা। এছাড়া পাবেন কলকাতা, দমদম, ব্যারাকপুর, দুর্গাপুর, শিলিগুড়ি। ভাগ্যের টানাপোড়েন থেকে বেরিয়ে নিজেকে সুরক্ষিত রাখতে বা দুঃসময়কে সুসময়ে পরিণত করতে চাই সঠিক জ্যোতিষ পরামর্শ। দেরি না করে আজই যোগাযোগ করুন। বুকিং এর জন্য ফোন করুন 9732526032 এবং 9735124943। নমস্কার, সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে জীবন ও জ্যোতিষ অনুষ্ঠান। আমি এই জীবন ও জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের জ্যোতিষ সংক্রান্ত অনেক কিছু ধারণা দিয়েছি। আজকেও আমি একটু অন্য নতুন ধরনের আলোচনা আগে আপনাদের সামনে করব, সেটা হচ্ছে জোটক বিচার। কথায় কথায় আমরা যদি কারোর মাঙ্গলিক দোষ থাকে আমরা বলি জোটক বিচার করতে হবে, মানে ছেলে মেয়ের জন্মকুণ্ডলী, রাশি, লগ্ন, গণ, বিভিন্ন দিক বিচার করে একটা ক্যালকুলেশন করে তারপরে এদের মধ্যে বিবাহ হওয়া উচিত হবে কি না সেটা দেখে নেওয়া হয়। এটাকে বলা হয় জোটক বিচার। এই জোটক বিচার করতে হলে প্রথমে ছেলে এবং মেয়ের জন্মকুণ্ডলীর সমতা বিচার করতে হবে। উভয়ের সপ্তম স্থান শুভযুক্ত কিনা, সপ্তমপতি শুভ গ্রহের ক্ষেত্রে অবস্থিত আছে কিনা, আয়ু বিচার, চরিত্র বিচার এগুলো করা কিন্তু আবশ্যক। বিশেষ ক্ষেত্রে মেয়েদের অষ্টম এবং নবম ভাব বিচার করাও প্রয়োজন। এরপরে কি বিচার করতে হয়? বর্ণকূট, বর্ষকূট, তারাকূট, জনিকূট, গ্রহদের শত্রু মিত্র ভাব, তারপরে গণের যে শত্রু মিত্র ভাব আছে সেটা, রাশিকূট, ত্রিনারীকূট। এই অষ্টকূট মিলনের ক্ষেত্রে অন্তত 5টি কূট কিন্তু মিল হওয়া উচিত এবং এই ব্যাপারটাই কিন্তু বিচার করতে হয়। তবে একটা কথা মাথায় রাখবেন, এই অষ্টকূট বিচারই কিন্তু শেষ কথা নয়, কারণ আজকাল কম্পিউটারের সফটওয়্যার অনেক পাওয়া যাচ্ছে। যে কেউ সফটওয়্যার নিয়ে এসে দুজনের ছেলে মেয়ের দুজনের ডেট অফ বার্থ ম্যাচিং করে দেখে নিচ্ছে যে হ্যাঁ হ্যাঁ ওখানে তো বলছে যে ম্যাচিং ঠিক আছে, আর 36-এর মধ্যে 18 পেলেই পাস। সুতরাং এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলছি যে অষ্টকূট বিচারে কিন্তু শেষ কথা নয়, এর সঙ্গে পাত্র পাত্রী দুজনের রাশি চক্রেরও কিন্তু তুলনামূলক বিচার করা প্রয়োজন রয়েছে। এটা মাথায় রাখতে সফটওয়্যারের মাধ্যমে অষ্টকূট বিচারটুকুনি হয়ে থাকে। সেখানে একটা পয়েন্টের উপরে হিসাব হয়, যেখানে যেমন 100 পেলে পাস হয়, তেমনি এখানে 36-এর মধ্যে আমাদের ক্যালকুলেশন হয়। 36-এর মধ্যে মিনিমাম 18 পেলে সেটাকে বলা হয় মোটামুটি ঠিক আছে। যত পয়েন্ট বেশি হবে তত তাদের অষ্টকূট মিলনটা ভালো হচ্ছে এটা ধরে নেওয়া হয় এবং সেক্ষেত্রে নিজেরাই ক্যালকুলেশন করে নেয় যে ম্যাচিং ঠিক আছে, আমাদের বিবাহ করা ঠিক। দাম্পত্য জীবন সুখী করার ক্ষেত্রে প্রথমেই কিন্তু সপ্তম ভাব, সপ্তমপতি এবং তার নক্ষত্রপতি এবং ছেলেদের ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতি, শুক্র এগুলো শুভ থাকা উচিত এবং মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি সর্বাঙ্গীন শুভ থাকা কিন্তু বাঞ্ছনীয়। সপ্তম ভাব, সপ্তমপতির সঙ্গে লগ্ন এবং রাশির শুভ সম্পর্ক থাকাও কিন্তু প্রয়োজন রয়েছে। সপ্তমে মঙ্গল, রবি, শনি, রাহু, কেতু এগুলো যদি থাকে তাহলে কিন্তু দাম্পত্য জীবনের পক্ষে শুভ নয়। সপ্তমপতি যদি দুস্থানে অশুভ দৃষ্ট হয়, মানে সপ্তমপতি লগ্ন থেকে যে সপ্তম ঘর, সেই সপ্তম ঘরের অধিপতি গ্রহকে বলা হয় সপ্তমপতি। এই সপ্তমপতি যদি দুস্থানে অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় এবং বিশেষ করে সেটা যদি রবি মঙ্গল দ্বারা বা সপ্তমপতি বক্রী ভাবে অশুভ নক্ষত্রে যদি থাকে, শুক্র গ্রহ যদি দুস্থানে থাকে, বক্রী ভাবে থাকে,
অস্তমিত অবস্থায় থাকে বা পাপ গুণের সঙ্গে যুক্ত থাকে, তাহলেও কিন্তু তাদের ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবনের ইঙ্গিত পাওয়া যায় না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে বিশেষ করে ম্যাচিং করা বিশেষ প্রয়োজন, এটা মাথায় রাখবেন। এই জোটক বিচারের সময় প্রথম, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ ভাবের যে পরিপ্রেক্ষিতে আপনাদের দেখে নিতে হবে যে রাহু, রবি, মঙ্গল এবং শনির অবস্থান কি রয়েছে, সেখানে পাত্রপাত্রীর কোনো দোষ গুণ আছে কিনা, এবং সেই সঙ্গে আয়ু এবং সন্তান ভাবও কিন্তু বিচার করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে লগ্নপতি এবং জন্ম রাশির যে বল কিরকম আছে সেটাও বিচার করতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহ স্থান শুভ, কিন্তু দুর্বল লগ্ন বা জন্ম রাশির কারণে পাত্র পাত্রীর সেই শুভত্ব গ্রহণ করার ক্ষমতা বিশেষ একটা নেই বা সেই দক্ষতা নেই, এবং সে অবুঝ প্রকৃতির হয়ে যায়। ফলে তাদের দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এবার দ্বিতীয় ভাব থেকে কি হয়, কুটুম্ব স্থান বিচার করা হয়। চতুর্থ ভাব থেকে সুখ এবং অষ্টম স্থান থেকে দাম্পত্য জীবনের যে সীমানা সেটা বিচার করা। দ্বাদশ ভাব থেকে স্বয়ং সুখ বিচার করা হয়। এইগুলোর বিচারও কিন্তু শুভ দাম্পত্য জীবনের ক্ষেত্রে অপরিসীম গুরুত্ব রয়েছে। নবম এবং দশম ভাব হচ্ছে রাশিচক্রের শ্রেষ্ঠ কেন্দ্র। কোণ এবং কেন্দ্র হচ্ছে নবম এবং দশম ভাব, এবং এই দুটোর বিচার মধ্যে যদি সাম্য বজায় না থাকে, যতই অন্য শুভ যোগ থাক, পাত্রপাত্রী একসাথে থাকা যে আনন্দ সেটা ঠিকঠাক মতো অনুভব করতে পারবে না। দেখা গেল এই নবম এবং দশম ভাব, এই দুটো ভাবের মধ্যে দুজনের মধ্যে বিচারের মধ্যে যদি সমতা বজায় না থাকে, এগুলো কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষী কিন্তু এই ব্যাপারগুলো ঠিকঠাক মতো ক্যালকুলেশন করে দেখতে পারে। এবার আপনাদের বলি, যদি লগ্নে চন্দ্র থাকে, তাকে আমরা যতই লগ্ন চাঁদা বলি না কেন, মানে আমার মতে কিন্তু বিবাহিত জীবনের পক্ষে এটা খুব একটা শুভ হয় না। মানে যাদের লগ্নে চন্দ্র থাকে তাদের দাম্পত্য জীবনের ব্যাপারে কিন্তু খুব একটা শুভ বলা যায় না। এদের মনে কুৎসিত একটা সন্দেহ হতে পারে, তৈরি হতে পারে। যদি অন্যান্য গ্রহের অবস্থানের উপর বিচার করতে হয়, তবে লগ্নে চন্দ্র থাকলে দাম্পত্য জীবনের উপর এই সন্দেহের কারণে একটা অশান্তি তৈরি হয় এবং দুর্বিষহ হয়ে ওঠে। বিশেষ করে যদি মেষ, বৃশ্চিক, কুম্ভ এই লগ্নগুলো হয় বা রাশিগুলো হয়, এবং যদি মঙ্গলের দৃষ্টি পড়ে তাহলে তো কোনো কথাই নেই। এবার লগ্নে চন্দ্র আছে, সেই সঙ্গে বৃহস্পতি পঞ্চম, সপ্তম বা নবমে দৃষ্টি পেয়ে গেছে। মানে চন্দ্র বৃহস্পতির দৃষ্টি পঞ্চম স্থান থেকে, সপ্তম স্থান থেকে বা নবম স্থান থেকে দৃষ্টি পেয়ে গেছে বা নবমের দৃষ্টি পেয়ে গেছে, তাহলে কিন্তু তাদের প্রেম বিবাহের ক্ষেত্রে সুখ অনিবার্যভাবে হবে, এবং সন্তান সন্ততি যারা হবে তারাও বিদ্যা বুদ্ধিতে সকলের প্রিয় পাত্র হয়ে উঠবে। এইটা একটা ভালো দিক। যদি লগ্নে চন্দ্র রয়েছে, সেই সঙ্গে বৃহস্পতির শুভ দৃষ্টি পেতে হবে, এটা বলা যায়। আবার লগ্নে চন্দ্র আছে, সাথে শনি, মঙ্গল বা রাহু রয়েছে, এবং সপ্তম ঘরে রবি অবস্থান করে রয়েছে, তাহলে এক্ষেত্রে কিন্তু বিবাহের পূর্বে জোটক বিচার অবশ্যই করতে হবে। এদের প্রেম, ভালোবাসা, বিবাহ মানে এই ব্যাপারটা কিন্তু জীবনে একটা দুর্বিষহ আকার নিতে পারে। আবার যদি ওই লগ্নে রাহু বা কেতুর প্রভাব থাকে, তাহলে এদের দাম্পত্য জীবনে একটা নিদারুণ হতাশার সৃষ্টি হবে। তাই যাদের লগ্নে চন্দ্র আছে, সাথে শনি, মঙ্গল, রাহু এবং লগ্নের সপ্তম ঘরে রবি অবস্থান করে আছে, তারা কিন্তু বিবাহের আগে একটু জোটক বিচার অবশ্যই করবেন, মাঙ্গলিক দোষ থাক আর না থাক। এবার লগ্নে চন্দ্র, বুধ এবং কেতু রয়েছে, সপ্তমে রাহু রয়েছে, দ্বিতীয় ঘরে রবি রয়েছে এবং রবির সঙ্গে শুক্র রয়েছে। প্রেমের মাধ্যমে বিবাহ হলেও ভবিষ্যতে ভুল বোঝাবুঝি এবং মানসিক যন্ত্রণায় এরা পরস্পরের কাছ থেকে দূরে সরে যেতে বাধ্য হবে, অর্থাৎ বিচ্ছেদ অবশ্যম্ভাবী। মিথুন, মীন এবং মকর লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে যদি লগ্নে চন্দ্র বর্তমান থাকে এবং তার উপর মঙ্গল বা শনির অশুভ প্রভাব পড়ে, তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা কর্কশ ভাষার চালাচালি হবে, বিচ্ছেদের মধ্যে দিয়ে দাম্পত্য জীবন শেষ হবে, এবং এদের সন্তান বা পিতামাতার যে এই আচরণ, এই আচরণের জন্য একটু বিক্ষুব্ধ টাইপের হয়ে উঠবে, এমনকি এরা বাবা মার সম্মানকে কোনোদিন ক্ষমা করতে পারবে না, এরকম ঘটনা হতে পারে। যদি লগ্নের সপ্তম ঘরে চন্দ্র রয়েছে
এবং রাহু ও শনি দুটোই গ্রহ নিচস্থ অবস্থায় মঙ্গলের দ্বারা অশুভ দৃষ্টি পেয়েছে, তাহলে এদের অসম বিবাহ যন্ত্রণা ভোগ করতে হয়, দারিদ্রতার জ্বালাময় যন্ত্রণা এদের ভোগ করতে হয় বা বিচ্ছেদের সম্ভাবনা থাকে। সাধারণভাবে আমি আপনাদের দাম্পত্য জীবন শান্তিপূর্ণ করার জন্য একটা প্রাথমিক ধারণা দিয়ে দেব। জন্ম রাশি সপ্তম রাশির বিপরীত লিঙ্গকে আপনারা বিবাহ যত যাতে না করেন সেটা আমি বলবো, কারণ এই যতই সমসপ্তম ভাব আমরা বলি না কেন, এটা কিন্তু প্রেম বিবাহের ক্ষেত্রে খুব একটা শুভ ফল হয় না, বা হলেও দীর্ঘদিন সুসম্পর্ক অটুট থাকে না, এবং থাকলেও একটা কম্প্রোমাইজ লাইফ বলা যায় এদেরকে। তাই প্রথমে বলে দিই, যারা মেষ রাশির জাতকে আছেন তারা তুলা রাশির, যারা বৃষ রাশির জাতক জাতিকা আছে তারা বৃশ্চিক রাশি, মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তারা ধনু রাশি, কর্কট রাশির জাতক জাতিকা মকর রাশি, সিংহ রাশির জাতক জাতিকা কুম্ভ রাশি, কন্যা রাশির জাতক জাতিকা মীন রাশি, তুলা রাশির জাতক জাতিকা মেষ রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃষ রাশি, ধনু রাশি, মিথুন রাশি, মকর রাশি, কর্কট রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি এবং মীন রাশির হচ্ছে কন্যা রাশি। এই দুটো রাশির জাতক জাতিকাদের মধ্যে বিবাহ না করাই ভালো। আর যদি একান্তই এরকম কিছু ঘটে থাকে বা উপায় নেই করতেই হচ্ছে এরকম ক্ষেত্রে, আমি বলবো সর্বাগ্রে জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে প্রতিকার গ্রহণ করে নেবেন এবং নিজে সপ্তম রাশির রত্ন ধারণ করবেন। মানে যদি কারো মেষ রাশি হয় তাহলে সে তুলা রাশির রত্ন ধারণ করবেন, আপনার জন্ম রাশি যে রত্ন তাই ধারণ করা হবে। বোঝাতে পারলাম যে মেষ রাশির জাতক বা জাতিকা নিজের হীরা বা সাদা পোখরাজ বা সাদা ঝাড়খণ্ড ধারণ করে তুলা রাশির জাতক জাতিকাকে প্রবাল ধারণ করা হবে। এক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা অনেকটাই প্রশমিত হবে। আমি আপনাদের জটক বিচারের ক্ষেত্রে কিভাবে আপনারা বিচার করবেন বা কি কি ক্ষেত্রে জটক বিচার বিশেষ প্রয়োজন এই বিষয়ে আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আজকে। অনেকে হয়তো পুরো ব্যাপারটা বুঝতে পারছেন না, কারণ রাশি লগ্ন বা সপ্তম স্থান দশম স্থান রাহু কেতু এর অবস্থান দ্বিতীয় ভাব নবম ভাব দশম ভাব, আমি এগুলো কি বলছি এগুলো সম্বন্ধে আপনাদের অনেকের হয়তো ধারণা নেই। আমার অনুষ্ঠানগুলো কন্টিনিউ করতে থাকুন, আপনাদের আমি আশা করছি সব বিষয়ে ছোট অল্প অল্প করে ধারণা দিতে সক্ষম হয়ে যাব। যারা একটু এই বিষয়ে ধারণা নিতে চান তারা ধারণা পাবে, আমি কথা দিচ্ছি, এবং আমি সেইভাবে আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠানে চেষ্টা করব একটা ক্যালকুলেশন দেওয়া। এবং আজকে এই জীবন ও জ্যোতিষ অনুষ্ঠানে আমি জটক বিচার নিয়ে আপনাদের বিস্তারিত ধারণা আরো কিছু আছে দেব, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কি হলো, মেয়ের বিয়ে ফাটাফাটা হলো না? হলো আর তো কেন? মেয়ে তোমার এমন রূপসী। বাধা একটাই, ওরা বলছে মেয়ে আমার মঙ্গলী। ও এই কথা, চলো আমার সঙ্গে। সুদীর্ঘ 18 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত গবেষক উল্লেখক জ্যোতিষ সুন্দর ধর ত্রিপুটি কোষ্ঠী হস্তরেখা ও গৌরত্ন বিশারদ, যা নির্ভুল ভাগ্যবিচার ও গ্যারান্টিযুক্ত প্রতিকারে বহু মানুষ উপকৃত ও প্রতিষ্ঠিত। জ্যোতিষ বিচার ও তার প্রতিকার প্রয়োগের ক্ষেত্রে আপনি কি বিদ্যার্থিতা করেছেন? তাহলে আজই সংগ্রহ করুন শ্রী সুন্দর ধরের লেখা পুস্তক জীবন ও জ্যোতিষ, নিজে পড়ুন এবং অন্যকেও পড়ান। এখানে দেখুন টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠান আজকের রাশিফল এবং জীবন ও জ্যোতিষ। চেম্বার মঙ্গলবার করিমপুর প্রেমজিৎ লজ রেগুলেটেড মার্কেট 1 নম্বর গেট থেকে 12টা থেকে বিকেল 5টা, প্রতি বুধবার এবং মাসের প্রথম ও তৃতীয় রবিবার বহরমপুর রানীবাগান মেট্রো লজ থেকে 12টা থেকে রাত্রি 7টা, বৃহস্পতিবার কৃষ্ণনগর পৌরসভা মোড় ও কোতোয়ালি থানার ঠিক মাঝামাঝি দুপুর 3টে থেকে রাত্রি 7টা, শুক্রবার পলাশিপাড়া বাসস্ট্যান্ড সন্তোষমাতা জ্যোতিষ কার্যালয় বেলা 11টা থেকে রাত্রি 7টা। এছাড়া পাবেন কলকাতা, দমদম, ব্যারাকপুর, দুর্গাপুর, শিলিগুড়ি। ভাগ্যের টানাপোড়েন থেকে বেরিয়ে নিজেকে সুরক্ষিত রাখতে বা দুঃসময়কে সুসময়ে পরিণত করতে চাই সঠিক জ্যোতিষ পরামর্শ। দেরি না করে আজই যোগাযোগ করুন। বুকিং এর জন্য ফোন করুন 9732566032 এবং 9735124943। সত্যি কাকাবো, এই সবই হচ্ছে আপনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আরে বাবা, ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ দাও জ্যোতিষ ঠিক সুন্দর ধর।
ফিরলাম বিরতির পর। এবার আমি আপনাদের এতক্ষণ যারা রাশি লগ্ন জানেন তাদের সম্বন্ধে একটা ধারণা দিলাম যে জটক বিচারের ক্ষেত্রে কি দরকার আছে। যারা জন্ম তারিখ জানেন না, শুধু জন্ম মাস জানেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের ক্ষেত্রে একটা সমস্যা হয়। জ্যোতিষীর কাছে যাচ্ছেন, বলছে আমার জন্ম তারিখ বা রাশি লগ্ন কিছু জানেন না, আমি কি করে জটক বিচার করবো। আমি তাদেরকে নর্মাল একটা ধারণা দিয়ে দিচ্ছি, এইভাবে করলেও কিন্তু মানে বিবাহিত জীবন আপনাদের সুখী হতে পারে। আমি আপনাদের প্রথমে জন্ম মাস জানেন শুধু, এবং মোটামুটি এত তারিখের মধ্যেই জন্ম আমার। যেমন যারা বৈশাখ মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন, তারা কার্তিক মাসের 15 থেকে 30 তারিখের জাতক জাতিকাকে যদি বিবাহ করেন তাহলে কিন্তু শুভ হবে। আবার যারা বৈশাখ মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা কার্তিক মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যাদের জন্ম, তাদের সঙ্গে যদি বিবাহ হয় তাহলে শুভ হবে। আবার কার্তিক মাসের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম হবে। যারা জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা অঘ্রাণ মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যাদের জন্ম, তাদের সঙ্গে বিবাহ করুন। এবং 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে জ্যৈষ্ঠ মাসের যারা জন্মগ্রহণ করেছেন, তারা অঘ্রাণ মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যাদের জন্ম, তাদের সঙ্গে যদি তাদের বিবাহ হয় তাহলে কিন্তু শুভ ফল লাভ হতে পারে। আষাঢ় মাসের 1 তারিখ থেকে 14 তারিখে যাদের জন্ম, তারা পৌষ মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যাদের জন্ম, তাদের সঙ্গে যদি বিবাহ হয় তাদের পক্ষে শুভ হবে। এবং যাদের জন্ম পৌষ মানে আষাঢ় মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে, তারা পৌষ মাসের 1 তারিখ থেকে 14 তারিখে যাদের জন্ম, তাদের সঙ্গে যদি বিবাহ হয় বা মিলন হয় তাদের শুভ হবে। যারা শ্রাবণ মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা মাঘ মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যাদের জন্ম, তাদের সঙ্গে বিবাহ করুন। এবং শ্রাবণ মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন, তারা মাঘ মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যাদের জন্ম, তাদের সঙ্গে যদি মিলিত হন বা বিবাহ হয় তাদের পক্ষে শুভ হবে। যারা ভাদ্র মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা ফাল্গুন মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যাদের জন্ম, তাদের সাথে এবং ভাদ্র মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন, তারা ফাল্গুন মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যাদের জন্ম, তাদের সঙ্গে যদি মিলিত হয় তাহলে শুভ হবে। এবার যারা আশ্বিন মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা চৈত্র মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যাদের জন্ম, তাদের সঙ্গে যদি বিবাহ হয় তাদের পক্ষে ভালো। এবং আশ্বিন মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন, তারা চৈত্র মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যাদের জন্ম, তাদের সঙ্গে যদি বিবাহ করেন তাহলে কিন্তু শুভ ফল মিলতে পারে। সেম একইভাবে মানে পুনরায় আমি এবার কার্তিক মাস থেকে যদি আবার ধরি, তাহলে কার্তিক মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন, তারা বৈশাখ মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যাদের জন্ম, তাদের সাথে এবং কার্তিক মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যাদের জন্ম, তারা বৈশাখ মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যাদের জন্ম, তাদের সঙ্গে যদি বিবাহ হয় তাহলে কিন্তু উত্তম মিল হবে। এবার অঘ্রাণ মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যাদের জন্ম, তারা জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যাদের জন্ম, তাদের সঙ্গে এবং অঘ্রাণ মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যাদের জন্ম, তারা জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যাদের জন্ম, তাদের সঙ্গে যদি বিবাহ হয় তাহলে কিন্তু খুব ভালো ফল পেতে পারে, মানে দাম্পত্য জীবন সুখের হবে। পৌষ মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যাদের জন্ম হয়েছে, তারা আষাঢ় মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যাদের জন্ম হয়েছে, তাদের সঙ্গে যদি বিবাহ হয় ভালো হবে। এবং পৌষ মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যাদের জন্ম হয়েছে, তারা আষাঢ় মাসের 1 তারিখ থেকে 14 তারিখে যাদের জন্ম হয়েছে, তাদের সঙ্গে যদি দাম্পত্য জীবন যে সঙ্গী হিসাবে বেছে নেয় তাহলে সুখী হবে। যারা মাঘ মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন, তারা শ্রাবণ মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যাদের জন্ম, তাদের সাথে এবং মাঘ মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যাদের জন্ম হয়েছে, তারা শ্রাবণ মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যাদের জন্ম, তাদের সঙ্গে বিবাহ করলে শুভ ফল হবে। যারা ফাল্গুন মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা ভাদ্র মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যাদের জন্ম হয়েছে, তাদের সঙ্গে এবং ফাল্গুন মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যাদের জন্ম, তারা ভাদ্র মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যাদের জন্ম, তাদের সঙ্গে যদি বিবাহ মানে শুভ বিবাহ করে তাহলে সুখী দাম্পত্য জীবন লাভ করতে পারে।
যারা চৈত্র মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন, তারা আশ্বিন মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যাদের জন্ম তাদের সঙ্গে, এবং ফাল্গুন এবং চৈত্র মাসে 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যাদের জন্ম হয়েছে তারা আশ্বিন মাসে 1 তারিখ থেকে 14 তারিখে যাদের জন্ম হয়েছে তাদের সঙ্গে যদি বিবাহ করে তাহলে সুখী দাম্পত্য জীবন লাভ করার সম্ভাবনা রয়েছে। আমি যারা জন্ম তারিখ জানেন না অথচ জন্ম মাস জানেন, বা এত তারিখের মধ্যে আমার জন্ম হবে এরকম যদি হয়, তাহলে কিন্তু আপনারা এইভাবে আপনাদের দাম্পত্য জীবন শুভ করার জন্য আপনারা করতে পারেন। মানে রাশি লগ্ন কিছুই জানেন না, কিন্তু এইটুকুনি যদি জানেন তাহলেও কিন্তু আপনারা এইভাবে সুখী দাম্পত্য জীবনের ক্ষেত্রে যৌতুক বিচার না করেও বিবাহ করতে পারেন। এবার আপনাদের জন্মকুণ্ডলিতে যৌতুক বিচারের ক্ষেত্রে যে অষ্টকূট বিচার করার কথা, মানে তাদের বর্ণ গণ বিচার করা হয়, সেই বিষয়ে আপনাদের একটু ধারণা দিই। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী 4টি বর্ণ অনুযায়ী সকল জাতক জাতিকার জন্ম হয়ে থাকে, এবং সেই 4টি বর্ণ হল বিপ্রবর্ণ, ক্ষত্রিয় বর্ণ, বৈশ্য বর্ণ ও শূদ্র বর্ণ। যাদের জন্মরাশি কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি তারা হচ্ছে বিপ্রবর্ণ, এবং এই বিপ্রবর্ণের সঙ্গে কেবলমাত্র বিপ্রবর্ণের জাতক জাতিকার বিবাহ হওয়া কিন্তু উচিত। যাদের জন্মরাশি মেষ, সিংহ, ধনু তারা ক্ষত্রিয় বর্ণ হবে, এবং তাদের সাথে একমাত্র ক্ষত্রিয় বর্ণের জাতক জাতিকার মিলনই শুভ হবে, তবে শূদ্র বা বৈশ্য বর্ণের সঙ্গে বিবাহ করা চলে। যাদের জন্মরাশি বৃষ, কন্যা বা মকর রাশি তারা বৈশ্য বর্ণ হবে, এবং এদের সাথে বৈশ্য বর্ণের উত্তম মিল ক্ষত্রিয় এবং শুদ্ধ বর্ণের মধ্যেও কিন্তু বিবাহ হতে পারে। যাদের জন্মরাশি মিথুন, তুলা এবং কুম্ভ তারা শূদ্র বর্ণের জাতক জাতিকা হবে, এবং এদের সঙ্গে শূদ্র বর্ণের মিলন হচ্ছে সর্বোত্তম, তবে বিপ্রবর্ণ বাদে অন্য কোনো বর্ণের সঙ্গে এদের মিলন হতে পারে। এবার আমি আপনাদের বলবো গণ বিচার প্রসঙ্গ। সকল জাতক জাতিকার গণ 3 প্রকারের হয়ে থাকে: দেবগণ, রাক্ষসগণ এবং নরগণ। এটা আমরা সবাই জানি। এই দেবগণের সঙ্গে অন্য কোনো যে কোনো গণের জাতক জাতিকার কিন্তু বিবাহ হতে পারে, তবে দেবগণের সঙ্গে দেবগণ হচ্ছে সর্বোত্তম মিলন, এবং নরগণের সঙ্গে নরগণ এবং রাক্ষসগণের সঙ্গে রাক্ষসগণের মিলন সবচেয়ে শুভ। তবে নরগণ এবং রাক্ষসগণের মিলন কিন্তু অতি অশুভ হয়। মানে এই গণ বিচারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, দেবগণের সঙ্গে রাক্ষসগণের তবু বিবাহ সম্ভব হলেও নরগণ এবং রাক্ষসগণের মধ্যে কিন্তু বিবাহ কোনো মতেই সম্ভব নয়। আরেকটা ব্যাপার খেয়াল রাখা প্রয়োজন, যে সকল দিক বিচার করে দেখা গেল মিলন উত্তম হলেও জাতকের জন্মরাশি থেকে জাতিকার জন্মরাশি যদি ষষ্ঠ ঘরে, এবং জাতিকার জন্মরাশি থেকে যদি জাতকের জন্মরাশি অষ্টম ঘর হয়, তাহলে কিন্তু দাম্পত্য জীবন সুখের হবে না। আমি আপনাদের আগেই বলেছি যে অষ্টকূট মিলন বা গণ মিলন অমুক সব কিছু আপনি মিলিয়ে দেখলেন সব ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে জাতকের যে জন্মরাশি সেই জন্মরাশি থেকে জাতিকার যে জন্মরাশি সেই ঘরটি হলো ষষ্ঠ ঘর, এবং জাতকের জন্মরাশি থেকে জাতিকার জন্মরাশির ঘর হচ্ছে অষ্টম ঘর, তাহলে কিন্তু দাম্পত্য জীবন সুখের হবে না। যেমন আমি আপনাদের উদাহরণ দিয়ে দিই, মেষ রাশি। মেষ রাশির অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, এবং বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘর হচ্ছে মেষ রাশি। তেমনি বৃষ রাশি ও তুলা রাশি, মিথুন রাশি এবং মকর রাশি, কর্কট রাশি, ধনু রাশি, সিংহ রাশি, মীন রাশি, কন্যা রাশি, কুম্ভ রাশি। এই বিষয়টা বিবাহ নির্বাচনের আগে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, নচেৎ প্রেম বিবাহ পরবর্তীকালে বিচ্ছেদে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। এক কথায় কেউ দাম্পত্য সুখ ভালোভাবে ভোগ করতে পারবে না যদি জাতকের জন্মরাশি থেকে জাতিকার জন্মরাশি ষষ্ঠ ঘর হয়, এবং জাতিকার জন্মরাশি থেকে জাতকের জন্মরাশি অষ্টম ঘর হয়। এটা মাথায় রাখবেন। এবার আরেকটা বলি, দ্বিদ্বাদশ ভাব, অর্থাৎ জাতক জাতিকার জন্মরাশির দ্বিতীয় ঘরে বা দ্বাদশ ঘরে যদি বিপরীত লিঙ্গের রাশি হয়, সেক্ষেত্রেও কিন্তু প্রেম বিবাহ এড়িয়ে চলা মঙ্গলজনক বলে আমি মনে করি। জাতক বা জাতিকার জন্মরাশির দ্বিতীয় ঘর বা দ্বাদশ ঘর যদি বিপরীত লিঙ্গের রাশি হয়, তাহলেও কিন্তু প্রেম বিবাহ এড়িয়ে চলা উচিত। যেমন মেষ রাশির দ্বিতীয় ঘরটি বৃষ এবং দ্বাদশ ঘর হচ্ছে মীন, আবার বৃষ রাশির দ্বাদশ ঘর হচ্ছে মেষ
এবং দ্বিতীয় ঘর হচ্ছে মিথুন। একেই বলা হচ্ছে দ্বিদ্বাদশ ভাব। তেমনি মিথুন রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর হচ্ছে কর্কট এবং দ্বাদশ ভাব হচ্ছে কি বৃষ। কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর হচ্ছে সিংহ এবং দ্বাদশ ঘর হচ্ছে মিথুন। সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর কন্যা এবং দ্বাদশ ঘর হলো কর্কট। কন্যা রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর হচ্ছে তুলা এবং দ্বাদশ ঘর হচ্ছে সিংহ। তুলা রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর হলো বৃশ্চিক এবং দ্বাদশ ঘর কন্যা। আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর হলো ধনু এবং দ্বাদশ ঘর হচ্ছে তুলা। ধনু রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর হলো মকর এবং দ্বাদশ ঘর হলো বৃশ্চিক। মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর হলো কুম্ভ এবং দ্বাদশ ঘর হলো ধনু। কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর হলো মীন এবং মকর রাশি। মীন রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর হলো মেষ এবং দ্বাদশ ঘর হলো কুম্ভ রাশি। এদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে সুখ শান্তি ব্যাহত হয় বা মধুর সম্পর্ক কিন্তু হয় না। এছাড়া সুখী দাম্পত্য জীবনের জন্য পাত্রপাত্রী রাশি চক্রে যে দোষগুণগুলো আপনারা পর্যালোচনা করার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস, বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগ, এই বিজ্ঞানের যুগে আরো কিছু সুযোগ সুবিধা আমরা নিতে পারি। জ্যোতিষ শাস্ত্র মতে জন্মকুণ্ডলী বিচার, অষ্টকূট বিচার বা রাশি লগ্ন, নবম ভাব, দশম ভাব, দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব, সব রকম ভাবের উপর বিচার করে ক্যালকুলেশন করে দেখে নিলাম সব ঠিক আছে। সেই সঙ্গে আমি আপনাদের আরো একটা বিচার, আর একটা দিক আমি বলবো, এই দিকটা আপনারা যদি সম্ভব হয় একটু দেখে নেবেন। সেটা হচ্ছে ব্লাড গ্রুপ। এই ব্লাড গ্রুপ মিলিয়ে নেওয়া কিন্তু প্রয়োজন আছে। যদি ব্লাড গ্রুপের মিল ঠিক মতো না হয় সেক্ষেত্রে বন্ধ্যাত্ব, শিশু মৃত্যু, গর্ভপাত, রক্তাল্পতা রোগ বা এরকম ধরনের শিশু জন্মায় যাদের থ্যালাসেমিয়া নিয়ে জন্মিয়েছে বা জন্ডিস ইত্যাদি মারাত্মক ব্যাধি নিয়ে জন্মিয়েছে। তাই জটক বিচারের সঙ্গে সঙ্গে আমি বলবো ব্লাড গ্রুপটাও যদি মিলিয়ে নেন তাহলে কিন্তু সংশয় একদমই থাকে না। পরিশেষে আপনাদের সকলের উদ্দেশ্যে দাম্পত্য জীবন সম্পর্কে রবীন্দ্রনাথের একটা মন্তব্য আমি আপনাদের বলি। রবীন্দ্রনাথ বলেছিলেন যে স্ত্রী স্বামীর অধীনতা স্বীকার করিয়াই সংসারের সমস্ত বিষয়ে স্বামীর উপর কর্তৃত্ব এবং আধিপত্য করিয়া থাকে। ইহাতে হার জিতের কোনো প্রশ্ন থাকে না বলিয়াই সংসার সুন্দর হইয়া ওঠে। স্ত্রীর সার্থক সমন্বয়ে যে সংসার, তার সার্থকতায় যে কার অবদান বেশি, এই বিষয়ে কিন্তু প্রশ্ন তোলা নিরর্থক। রবীন্দ্রনাথ এই সুন্দর কথাটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলে দিয়েছিলেন, আমি আপনাদের একটু মনে করে দিলাম। তাই বলবো আপনাদের দাম্পত্য জীবন সুখী হওয়ার পেছনে কিন্তু স্বামী স্ত্রী কারোর অবদান কোনো অংশেই কম নয়। তাই মনের মিলটা আগে হওয়া দরকার। যাই হোক, আমি আপনাদের আশা করছি জটক বিচার কি এবং জটক বিচারের ক্ষেত্রে কি কি নিয়ম পালন করার দরকার বা কি কি বিষয় দেখে নেওয়ার দরকার আছে, এই বিষয়ে একটা ধারণা আজকে দিতে পেরেছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা একটু ফোনে বুকিং করে আগে থেকে একটু নাম লিখিয়ে নির্দিষ্ট সময় জেনে হাতে একটু সময় নিয়ে অবশ্যই আসবে। এবং আমাদের যে নির্দিষ্ট সময় সেটা প্রায় শেষের পথে। তাই সকলকে আবার আমার আন্তরিক শুভেচ্ছা এবং মঙ্গলময় ঈশ্বরের কাছে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের জীবন ও জ্যোতিষ অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। নমস্কার। রুমু প্লিজ একবার ভেবে দেখো। ভাববার কি আছে? তুমি একটা ঠক, প্রতারক, জোচ্চোর। চিন্তা করিস না, আমার সাথে চল। সুদীর্ঘ 18 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত গবেষক ও লেখক জ্যোতিষ শ্রীসুন্দর ধর ত্রিপুটি, ষষ্ঠী, হস্তরেখা ও গৌরত্ন বিশরণ, যা নির্ভুল ভাগ্যবিচার ও গ্যারান্টিযুক্ত প্রতিকারে বহু মানুষ উপকৃত ও প্রতিষ্ঠিত। জ্যোতিষ বিচার ও তার প্রতিকার প্রয়োগের ক্ষেত্রে আপনি কি বিভ্রান্তিতে পড়েছেন? তাহলে আজই সংগ্রহ করুন শ্রীসুন্দর ধরের লেখা পুস্তক জীবন ও জ্যোতিষ, নিজে পড়ুন এবং অন্যকেও পড়ান। এখানে দেখুন টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠান আজকের রাশিফল এবং জীবন ও জ্যোতিষ। চেম্বার মঙ্গলবার করিমপুর প্রেমজিৎ লজ, রেগুলেটেড মার্কেট, 1 নম্বর গেট, দুপুর 12টা থেকে বিকাল 5টা। প্রতি বুধবার এবং মাসের প্রথম ও তৃতীয় রবিবার বহরমপুর রানীবাগান মেট্রো লজ, দুপুর 12টা থেকে রাত্রি 7টা। বৃহস্পতিবার কৃষ্ণনগর পৌরসভা মোড়, কোতোয়ালি থানার ঠিক মাঝামাঝি, দুপুর 3টে থেকে রাত্রি 7টা। শুক্রবার পলাশিপাড়া বাসস্ট্যান্ড সম্পূর্ণতা জ্যোতিষ কার্যালয়, বেলা 11টা থেকে রাত্রি 7টা। এছাড়া পাবেন কলকাতা, দমদম, ব্যারাকপুর, দুর্গাপুর, শিলিগুড়ি। ভাগ্যের টানাপোড়েন থেকে বেরিয়ে নিজেকে সুরক্ষিত রাখতে বা দুঃসময়কে সুসময়ে পরিণত করতে চাই সঠিক জ্যোতিষ পরামর্শ। দেরি না করে আজই যোগাযোগ করুন। বুকিংয়ের জন্য ফোন করুন
9732536032 এবং 9735124943। কখনো ভেবেছিলে আমরা আবার এক হবো? জানি না।